ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফিরে এলাম বিরতির পর, আমরা আলোচনায় আসবো। তবে তার আগে ট্রেন্ড আরেকবার আপনাদের জানিয়ে দিই 109টি আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে এনডিএ, 126টি আসনে মহাজোট এগিয়ে রয়েছে। আমি বারে বারে বলছি 122 হচ্ছে ম্যাজিক ফিগার, অর্থাৎ সরকার গঠন করতে গেলে 122টি আসনে জয় দরকার। এই মুহূর্তে 126টি আসনে এগিয়ে রয়েছে মহাজোট। এই এগিয়ে থাকা যদি জয়ে পর্যবসিত হয়, বলতে কোনো বাধা নেই যে ক্ষমতা মহাজোট এবং মুখ্যমন্ত্রী হতে চলেছেন তেজস্বী যাদব। গতকালই তার 31তম জন্মদিন গেছে, অর্থাৎ জন্মদিনের অন্যতম বড় উপহার হতে চলেছে আজকের এই ফলাফল, যদি এগিয়ে থাকা আসনগুলি শেষ পর্যন্ত জয়ে পর্যবসিত হয়। এলজেপি লোক জনশক্তি পার্টি 4টিতে এগিয়ে রয়েছে, অন্যান্যরা এগিয়ে রয়েছে 1টি আসনে। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ দা, এক হচ্ছে এটা ঠিকই যে উত্তরাধিকার সূত্রে লালু প্রসাদ যাদবের ছেলে হিসাবে উপমুখ্যমন্ত্রীর পদ সামলেছেন, হ্যাঁ কম সময়ের জন্য হলেও, তারপরে মহাজোটের মূল কাণ্ডারি হয়েছেন তেজস্বী যাদব। কিন্তু আমি বলছি রাজনীতির অভিজ্ঞতা সেইভাবে মাঠে ময়দানে না থাকলেও কোথাও একটা পলিটিক্যাল ম্যাচিউরিটির কি নজির রেখেছেন? তার কারণ যে জঙ্গল রাজের কথা বলে বারবার এই মহাজোটকে আক্রমণ করেছে জেডিইউ এবং বিজেপি, আপনি দেখুন সচেতন ভাবে কিন্তু লালু প্রসাদ যাদবের ছবি কোথাও নির্বাচনে ব্যবহার করেননি তেজস্বী। দেখো, তার আগে দুটো ইনফরমেশন দিতে চাই যে এই যে তুমি মহাজোটের আসন দেখাচ্ছ, তার মধ্যে 92টা আসনই আরজি, মানে রাষ্ট্রীয় জনতা পার্টিরই 92টি আসন। রাষ্ট্রীয় জনতা দল হতেই পারে যদি এই ট্রেন যদি চলতে থাকে, তাহলে আরজেডির এককভাবে সংখ্যাগরিষ্ঠতার যে আসনও পেতে পারে, মানে 122 যে ম্যাজিক ফিগার, একা আরজেডি পেতে পারে। 154টা আসনে লড়াই করছে, তুমি জানো। কংগ্রেস 25টা আসনে, যে প্রশ্নটা আগেও রেখেছিলাম, আমি আবারও রাখবো, যে কংগ্রেস 70টা আসনের থেকে যদি কম তার সমর্থন অনুযায়ী লড়াই করতো, তাহলে আরজেডি হয়তো মানে আরো বেটার ফল করতে পারতো। লেফট ফ্রন্ট 12টা, এই প্রথম সমস্ত লেফটরা একসাথে লড়াই করছে, 29টা আসনে লড়াই করছে, 12টাতে তারা এগিয়ে আছে ভোটের পার্সেন্টেজ। এবং অন্যদিকে আচ্ছা, আমি এইখানে বিশ্বনাথ আপনার সঙ্গে প্রশ্নের বক্তব্যের সঙ্গে একটু সংযোজন করতে চাই। আমার প্রশ্ন বলতে পারেন, বামেরা যে সাফল্য পাচ্ছে বিহারে, সেই সাফল্য হিসাবে এ রাজ্যে তাদের সাফল্যের হিসেব করা সেটা কতটা সমীচীন বলে আপনার মনে হয়? দেখো, একটা ইনিশিয়ালি বাম কংগ্রেস জোট যে প্রচেষ্টা তারা চালাচ্ছে তৃতীয় পরিসরের একটা পরিসর করতে, পশ্চিমবাংলার রাজনীতিতে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বাইরে একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে বাম কংগ্রেস জোট। তাদের জোটটা সুচারু হবে, বামেরা ডেফিনেটলি ইম্পর্টেন্ট প্লেয়ার হবে, কিন্তু তারা সরকার গঠন করবে কিনা সেটা বলার মতন জায়গা নেই। কিন্তু তাদের ভোটের উপস্থিতি বা মানে বিজেপি না তৃণমূল কংগ্রেস কে সরকার আগামী দিনে গঠন করবে, ডেফিনেটলি সেটা ইম্পর্টেন্ট হবে। দে আর দ্য ইম্পর্টেন্ট প্লেয়ার, কিন্তু দে উইল নট ফর্ম দ্য গভর্নমেন্ট। কিন্তু পাশাপাশি এটা গুরুত্বপূর্ণ আপনার স্মরণে থাকবে যে উপনির্বাচনে একেবারে দেখা গেছিল বামেরা যত শতাংশ আসন হারাচ্ছে, বিজেপি ঠিক তত শতাংশ আসন গেইন করছে। এক্ষেত্রে যদি বাম কংগ্রেস জোট সুচারুভাবে তাদের ভোট বাক্সে ভোটকে ফিরিয়েও আনতে পারে, সেই প্রশ্ন আসবে কাদের ভোট ব্যাংক থেকে সেই ভোট তাদের ঝুলিতে ফিরে এলো। দেখো, 5 মাসের মধ্যে পশ্চিমবাংলার নির্বাচন আছে। বিহারে বিজেপি কিন্তু শাসক দল ছিল, শাসক দলের ছিল। পশ্চিমবাংলায় বিজেপি কিন্তু বিরোধী দলের মধ্যে আছে, আর পশ্চিমবাংলায় একটা ন্যারেটিভ তৈরি হয়ে আছে। এই ন্যারেটিভটা বেসিক্যালি বিজেপি ভার্সেস তৃণমূলের ন্যারেটিভ। আর বাইরে গিয়ে মিডিয়া বাস্তব যেটা ছবি, জয়ন্দা আপনি আপনার রাজনীতির জন্য বলতে পারেন যে কোনো কথা, কিন্তু বাস্তব ছবি সাধারণ মানুষের জন্য এসে তুলে ধরেছে যেটা বাস্তব, সেটা বাস্তব। আপনি রাজনৈতিক দল হিসেবে আপনাদের যে ব্যর্থতা সেটা মিডিয়ায় ভারতে চাপালে চলবে না। মিডিয়া যেটা বা এবিপি আনন্দ যেটা বাস্তব ছবি বঙ্গ রাজনীতিতে, সেটা সবসময় সাধারণ মানুষের সামনে তুলে ধরেছে। সেটা আপনি আপনার রাজনৈতিক লাভ ক্ষতির হিসাব করে আপনি মিডিয়ার ঘাড়ে দায় চাপাতে পারেন, কিন্তু এবিপি আনন্দ বরাবর যেটা বঙ্গ রাজনীতির বাস্তব ছবি সেটা তুলে ধরেছে। বিশ্বনাথ চক্রবর্তী, শেষ করুন আপনি। আপনি আপনার মতো নিশ্চয়ই ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন। আমরা লাস্ট যে উপনির্বাচন গুলো দেখেছি, সেই উপনির্বাচনেও কিন্তু আমরা দেখেছি যে সেখানে কিন্তু বামেরা কিন্তু আরো বেশি ক্ষয়িষ্ণু হয়েছে। আমি বলছি যে বিহারের নির্বাচনে আপনারা উজ্জীবিত হতে পারেন, বিহারের নির্বাচনের প্রেক্ষাপটে তৃতীয় পরিষদের রাজনীতি গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু তারা নির্ণায়ক শক্তি হয়ে যাবে এই কথা বলার মতন জায়গায় আজকের দিনে নেই। তার কারণটা আজকের দিনে বৃহত্তম ন্যারেটিভটা বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কাছে আছে,
এই বৃহত্তম ন্যারেটিভের মধ্যে ঢোকাটাই আপনাদের কাছে চ্যালেঞ্জ। এই মুহূর্তে আপনি ঢুকে গেছেন, এই কথাটা আমি বলতে পারি না। আমি যখন গ্রামগঞ্জ বিভিন্ন জায়গার যে ছবিটা পাচ্ছি, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ হিসেবে বিজেপিকে আমি দেখতে পাচ্ছি। সেখানে লেফট কংগ্রেস ডেফিনেটলি চেষ্টা করছে। বিহারের নির্বাচন আপনাদের নিশ্চয়ই আরেকটা উদ্যম দেবে, কিন্তু আপনারা এই মুহূর্তে মানে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছেন, পুরোপুরি একটা অল্টারনেটিভ গভর্নমেন্ট পশ্চিমবাংলা দিতে পারবেন এইরকম অবস্থায় আমার মনে হয় নেই। সরকারে না থাকলেও দরকারে আছি বিশ্বনাথ দা, মনে রাখবেন সরকারে নেই কিন্তু দরকারে আছি। একদম একটা কথা আছে শুভ্র, এখানে কথা বক্তব্য হচ্ছে যে পশ্চিমবঙ্গের যদি প্রেক্ষিতে তুমি দেখো, বারবার একটা কথাই বলছে, গত লোকসভা নির্বাচনে এই চয়নবাবুদের কাছে 27% ভোট ছিল, তো সেখানে দাঁড়িয়ে তারা নেমে এলো 7%, আর বিজেপির শক্তি বৃদ্ধি হয়ে গেল 40%। আজকে দাঁড়িয়ে সেই ভোটটা কোথায় গেল? চয়নবাবুর ভোটটা কি চুরি করে নিয়ে গেল কেউ আজকে? সুতরাং চয়নদের শুধুমাত্র রক্ত মানে খনন হয়নি, রক্ত দান করে বিজেপি সমস্যা এখানে। এই ভোট ব্যাংক কতটা ধরে রাখতে পারবে চয়নরা, সেটাই বড় কথা। আর আশেপাশের কংগ্রেসীরা যারা সত্যিকারের জাতীয়তাবাদী কংগ্রেস, তারা আদৌ এই কংগ্রেসকে সাপোর্ট করবে কিনা, না তৃণমূল কংগ্রেস তাদের অল্টারনেট, এটা তো সময় বলবে। জাতীয়তাবাদী কংগ্রেস আদৌ এই অভিভাবকদের কংগ্রেসকে সমর্থন দেবে না তৃণমূলকে কংগ্রেস সমর্থন দেবে? এবারে বাংলার মানুষ এই প্রত্যাশা, রাহুল চক্রবর্তী, এই প্রত্যাশা আপনাদের রয়েছে যে কংগ্রেস তৃণমূলের সঙ্গে আসন বোঝাপড়ায় আসতে পারে? বেশ বেশ বেশ, আমি জানি না এবং বিজেপি ভবিষ্যতে রাজনীতির সম্ভাবনার খেলা কি হয় আমার জানা নেই। সব রকম দরজায় আপনারা অন্তত রাহুল চক্রবর্তী বলছেন যে কংগ্রেস তৃণমূলের দিকেও আসতে পারে। আমি জানি না ভবিষ্যতে কি হবে। বেশ, আমি একবার ট্রেনটা বলে দিই, তারপরে সরাসরি গণনা কেন্দ্রে আপনাদের নিয়ে যাব। 122টি আসনে এই মুহূর্তে মহাজোট এগিয়ে রয়েছে, 111টি আসনে এনডিএ এগিয়ে রয়েছে 122। আমরা বারবার বলছি ম্যাজিক ফিগার 122। 243 আসন বিশিষ্ট বিহার বিধানসভায়, অর্থাৎ এই মুহূর্তে এই যে এগিয়ে থাকা যদি শেষ পর্যন্ত জয়ে পর্যবসিত হয়, 122টি আসনে এই মুহূর্তে মহাজোট এগিয়ে রয়েছে এবং 111টি আসনে এনডিএ এগিয়ে রয়েছে। এলজেপি এগিয়ে রয়েছে 6টি আসনে, অন্যান্যরা এগিয়ে রয়েছে 2টি আসনে। আচ্ছা, যিনি মুখ্যমন্ত্রী হতে পারেন যদি এই শেষ পর্যন্ত এগিয়ে থাকা যদি জয়ী আসনে পর্যবসিত হয়, তেজস্বী যাদব বাসভবনের সামনে থেকে আমাদের প্রতিনিধি ঋত্বিক মন্ডল রয়েছেন। ঋত্বিক, আমি নিশ্চিত এ বিষয়ে যে এই ট্রেন্ড, এই এগিয়ে থাকা যদি শেষ পর্যন্ত জয়ী আসনে পর্যবসিত হয়, জন্মদিনের সব থেকে বড় উপহারটা তেজস্বী যাদব পেতে চলেছেন। ঠিক 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 সুব্রজিৎ, গতকাল তেজস্বী যাদব তার 31তম জন্মদিন পালন করেছে, আজকে তার উপহার পাওয়ার দিন। তারা এমনটাই জানিয়েছিল। এই মুহূর্তে তেজস্বী যাদবের বাসভবনের সামনে রয়েছে, এটা রাবড়ি আওয়াজ, তুমি দেখতে পাচ্ছ। তারা মাছ নিয়ে এসেছেন। কি কারণ? কারণ বিহারে দই মাছ শুভ বলে মনে করা হয়। क्या है भाई बिहार का ये बदलाव आता है, इससे शुभ संकेत। मछली कलकत्ता में मछली खावत, चावल खावत, तब सरकार जावत, तो सरकार जा रहा है। आप लोग कहाँ से आए हैं? वैशाली से आए, वैशाली से, जहाँ गणतंत्र की धरती है, वहीं लोकतंत्र की शुरुआत हुआ था। तो बदल जाएगा। 15 में लाए थे, सरकार बदला, 20 में लाएंगे, जा रहा है नीतीश जी। हमारे तेजस्वी बाबू आ रहे हैं, तेजस्वी बाबू बिहार के विकास पुरुष, 31 साल की उम्र में। क्या लग रहा है, ये मछली उनको दिया जाएगा? 4 बजे के बाद देंगे, जब सरकार का जैसे 200 सिर पार करेगा, मछली जाएगा अंदर। और हम तेजस्वी जी 31 साल की उम्र में विश्व का इतिहास बनाने जा रहे हैं, 19 सभा करके। और सबसे कम नौजवान जो हमारा बिहार इकलौता लाल है, बिहार का लाल, जो हमें गरीबों का आवाज था, युवाओं का आवाज था, तेजस्वी जी ने सभा करके इतिहास बना दिया। 19 सभा एक दिन में। और तेजस्वी के खिलाफ की अनपढ़ है, कहाँ गया पढ़ने निकलवा? 19টা জনসভা এক এক দিনে ছবি পাল্টাচ্ছে। 10 সার্কুলার রোডে তোমাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আরজেডি নেতা তারা কিন্তু সদাল বলে ভেতরে চলে যান রাবড়ি আবাসের, এবং সেই ছবিটা যেমনটা আমরা দেখতে পাচ্ছি গোটা রাস্তায় দেখাবো যে সমর্থকেরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। কেউ পতাকা নিয়ে, কেউ বা যেমনটা মাছ নিয়ে এসেছেন, রুই মাছ জ্যান্ত জলে লাফাচ্ছে। উত্তেজনা এতটাই বেশি কারণ তারা মনে করছেন বিহারের সংস্কৃতির সঙ্গে এই দই মাছ এটা দেওয়া শুভ বলে মনে করা হয়। প্রথম দিকে ট্রেন্ড আসতে শুরু করে এখনই ম্যাজিক ফিগার পার করে গিয়েছে
দিয়েছে মহাগঠবন্ধনের সরকার। ইতিমধ্যেই সেই ছবিটা স্পষ্ট হতে শুরু করেছে। দিনের শেষ পর্যন্ত তেমনটা থাকে কিনা সেটাই দেখার। ফলে খুব স্বাভাবিকভাবে যে ছবিটা পাল্টাচ্ছে এখানে বোঝা যাচ্ছে। এখন দেখার যে শেষ পর্যন্ত এই ছবিটা থাকে কিনা। আমি যেমনটা একটু আগে জানাচ্ছিলাম যে আরজেডির এক সদল বলে নেতা, তারা কিন্তু এই মুহূর্তে একটু আগে রাবড়ি আবাস অর্থাৎ 10 নম্বর সার্কুলার রোডের ভেতরে গিয়েছেন, যেখানে তেজস্বী যাদব রয়েছে, এবং তারা স্পষ্ট জানিয়ে দিয়ে গেছেন মহাগঠবন্ধন বা মহাজোটের সরকারি বিহারের মসনদে বসছে, তারাই সরকার গঠন করছে। এখন দেখার এই মহাগঠবন্ধনে কংগ্রেসের কি ভূমিকা থাকে এবং আরজেডির কি ভূমিকা থাকে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। কিন্তু ভিড় এবং সমর্থকদের উত্তেজনা ঠিক 10 নম্বর সার্কুলার রোডে কিন্তু বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই। ধন্যবাদ ঋত্বিক। অর্থাৎ এই মুহূর্তে কার্যত একটা উৎসবের অপেক্ষা করছেন, যদিও তেজস্বী যাদব বলে দিয়েছেন যে কোন রকম বাড়তি উৎসব উদ্দীপনা উত্তেজনা নয়। তেজ প্রতাপ তেজস্বী যাদবের দাদা, তিনি তো ইতিমধ্যে গতকাল জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলে সম্বোধনও করে দিয়েছেন তেজস্বী যাদবকে। আমি বলছি পঙ্কজদা, মরিয়া চেষ্টা একটা কিন্তু করেছিলেন, অনেকে বলছেন নীতিশ কুমার শেষ দফা নির্বাচনের প্রচারে গিয়ে বলছেন যে এটাই আমার শেষ ভোট, আমাকে ভোট দিন, শেষ ভালো যার সব ভালো তার। কিন্তু এই ট্রেন যদি শেষ পর্যন্ত আসনে পর্যবসিত হয় জয়ী আসনে, তাহলে বলতে হবে যে শেষটা হলো কিন্তু ততটা ভালো হলো না যতটা আশা করেছিলেন। বিষয়টা হচ্ছে, দেখুন, হাড্ডাহাড্ডি লড়াই চলছে, এটা তো বোঝাই যাচ্ছে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা অনেকটাই মিনিমাইজড হয়ে গেছে এবং সর্বসাকুল্যে একেবারে বর্ডার লাইনে দাঁড়িয়ে আছে। এক্ষুনি বলা যাবে না যে সরকার গঠন করবে মহাজোট, কিন্তু এটা ঘটনা যে একটা 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর এটা কাজ করতে পারে, কিন্তু তার মানে এই নয় যে বিজেপির শক্তিক্ষয় হয়েছে, এটা ভাবার কোনো কারণ নেই। এবং তারা তাদের জায়গাটা সেখানে 55টি আসন এখনো পর্যন্ত, যদিও আমি বলছি এটা প্রারম্ভিক পূর্বাভাস, এখান থেকে পুরো বিষয়টার অ্যানালিসিস করা যাবে না, কিন্তু বিজেপি ভারতবর্ষের এখনো একটা নির্ণায়ক শক্তি, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তেজস্বী যাদবকে বলে যাওয়া হচ্ছে পাপ্পু, তিনি কিন্তু সেই জায়গায় যেতে পারছেন না। এটা আবারও প্রমাণিত হয়েছে, কংগ্রেস কিন্তু তার জায়গা থেকে জোটবন্ধন করে তারা কিন্তু খুব একটা বেশি গেনার হতে এখনো পারেনি। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দেখবো যে হাড্ডাহাড্ডি লড়াই, এটা তো চলবে। মহাজোট ক্ষমতায় আসতে পারে কিন্তু কংগ্রেসের লাভের লাভ কিছু হয়নি বলছেন পঙ্কজ রায়। পঙ্কজ দ্বারা অনেক কিছু বলতে পারে, অত ধরলে হবে না। বিষয় যেটা হচ্ছে, মাছ হচ্ছে খুব শুভ, আমরা যারা বাঙালি বা আমাদের যে কালচার বাংলার, মাছ খুব শুভ, দইও খুব শুভ। জমের অভিশাপ কাটাতে দই ফোটা বা ভাই ফোটা হয়, আপনারা জানেন ভালো করে। তো যারাই জমের কাজ করছিল বিহারে, মানে মহাগঠবন্ধন সেই জমের যে ছায়া, সেই ছায়াকে কাটিয়ে দিচ্ছে। তার কারণ হচ্ছে আসলে মানুষকে তো বিরক্ত করে মারছি। 2014 সাল থেকে শুরু করেছে মোদি, আসনে এবং মহাজোট 123টি আসনে এগিয়ে, লোক জনশক্তি পার্টি 7টি আসনে, অন্যান্যরা 3টি আসনে। আসলে সমস্যা যেটা হচ্ছে, পঙ্কজ দ্বারা বুঝতে ভুল করেন, এই রাজ্যেও ভুল করছেন, বিহারে তো ভুল করেইছেন, তা প্রমাণিত হচ্ছে বারে। আচ্ছা, আমি একটা কাউন্টার প্রশ্ন করি, বুঝতে ভুল কি রাহুল গান্ধীও করেননি? আমি কেন এই প্রশ্ন তুলছি, যেখানে সর্বাধিক একদিনে 19টি র্যালি করেছেন তেজস্বী যাদব, 20 দিনের মোট নির্বাচনী প্রচারে 250টা সভা করেছেন, 70 বছর বয়সে প্রধানমন্ত্রী 12টা 1 ডজন সভা করে গেছেন, রাহুল গান্ধী সেখানে মাত্র 6টা। মানে কোথাও কি রাহুল গান্ধীর হয় তিনি অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি যদি যতটা প্রয়োজন তত প্রচার নাও করেন তাহলেও তারা ক্ষমতায় ফিরছেন, ক্ষমতায় তাদের পরিবর্তন হতে চলেছে, অথবা রাহুল গান্ধী একটু হালকাভাবে নিয়েছিলেন যে তেজস্বী যাদবকে যদি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হয় অন্তত নীতিশ কুমারের কাছে তিনি ধোপে টিকবেন, অতএব সুতরাং ওখানে গিয়ে প্রচারে সময় করাটা শুধু সময় নষ্ট ছাড়া কিছু নয়। কোনটা? দেখুন, দুটো কথা আপনাকে এর আগে একটু স্মরণ করিয়ে দিই। বিজেপি কেন রাহুল গান্ধীকে ভয় পায়? হাতরাসে ঢুকতে দেয়নি প্রিয়াঙ্কাজি রাহুল গান্ধীকে, অদিতদাও ছিল, দেখেছেন আপনারা, সবটাই দেখেছেন। দ্বিতীয় কথা, এই ফার্ম বিল নিয়ে যখন প্রথম আওয়াজ তুললো, রাহুল গান্ধীকে অনেক কথা বললেন, কিন্তু আলটিমেটলি দেশের কৃষকরা জেগে উঠলো। আসলে রাহুল গান্ধী হচ্ছে যে সাচ্চা ভারত, সেই সাচ ভারতের কিন্তু মুখ, এবং সেই জন্য আপনি দেখবেন যেখানে যেখানে সভা করার, আমাকে বলতে দিতে হবে, যেখানে সভা করার দরকার ছিল সেখানে উনি সভা করেছেন, এবং উনি সম্পূর্ণ আস্থা এবং ভরসা রেখেছেন এই মহাগঠবন্ধনের প্রতি। তার কারণ উনি জানতেন একটা কথা, বারবার আমি বলছি, পরিযায়ী শ্রমিকের এটা হচ্ছে সবচেয়ে বড় থাপ্পড় বিজেপি এবং নীতিশ কুমারকে। তার কারণ হচ্ছে যেভাবে গরিব মানুষগুলোকে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে,
এবং যে অনাচারে শাসন চলেছে, কখনো না খেতে দেওয়া, রেশনের নাম করে দুর্নীতি, হেলথ কেয়ার নেই, এগুলো মানুষ দেখেছে। রাস্তায় হাঁটতে হাঁটতে পা তাদের পচে গেছিল, তারা বাড়ি পৌঁছে একটা কথা অন্তত ঠিক করেছিল, অনেক হয়েছে, এবার আর নয় এদের। তার কারণ হচ্ছে পরিযায়ী শ্রমিকদের, আপনাদের এই চ্যানেলেই আমি দেখেছিলাম কোথাও পরিযায়ী শ্রমিকদের নিয়ে আপনারা বিভিন্ন শো করেছিলেন, সেখানে বিহারের অবস্থা তো আপনারাই তুলে ধরেছিলেন জনগণের কাছে। সেখানে বিহারের অবস্থা কি ছিল? বিশ্বনাথ চক্রবর্তী কিছু বলতে চাইছেন। বিশ্বনাথ দা, তৃণমূল কংগ্রেসকে আচ্ছা আমি পঙ্কজ আমি আসবো, বিশ্বনাথের বক্তব্য শুনিনি, বিশ্বনাথ দা বাইরে থেকে আছেন, একটু ওনার বক্তব্য শুনে আমি পঙ্কজ দা আপনার কাছে আসছি। না জাস্ট আমাদের দর্শকদের জন্য দুটো মানে ইনফরমেশন। একটা হলো আসনে যেমন তো আমরা দেখছি, আসন সংখ্যা দিয়ে দেখছি। আমি প্লিজ দুজনকে থামাচ্ছি, বিশ্বনাথ চক্রবর্তী শেষ করে নিন, তারপর আমি আসছি। বিশ্বনাথ চক্রবর্তী বলছি যে আসনের পাশাপাশি আমরা যদি ইলেকশন কমিশনের পদেও যদি প্রাপ্ত ভোট দেখি, তাহলে দেখবো যে সেখানেও একটা হাড্ডাহাড্ডি লড়াই। 23.7% ভোট পাচ্ছে, যেখানে তা আরজেডি পাচ্ছে 22.4% ভোট, জেডিইউ পাচ্ছে 18.5% ভোট, আর কংগ্রেস পাচ্ছে 12.9% ভোট। অর্থাৎ যদি মহাজোটের সাথে যদি এনডিএ এর ভোট পার্সেন্টেজের মানে ভোটের দিকে তাকাই, সেখানেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। 44-45% মতন ভোট দুটো শিবির পাচ্ছে। এই ইম্পর্টেন্ট প্রশ্ন হলো এলজেপি 6 জন প্রার্থী তুমি জানো জিতে 7 জন এগিয়ে আছে। এলজেপির অধিকাংশ প্রার্থী মানে তার মধ্যে 14 জন প্রার্থী বিজেপির এমএলএ ছিল, বিজেপির থেকে তারা টিকিট পায়নি। তারা বিজেপির টিকিট না পেয়ে এলজেপি চিরাগ পাসওয়ানের দলের ভিড়ে এবং চিরাগ পাসওয়ান তাদের ক্যান্ডিডেট করে। এই এলজেপি বিজেপির যে কেমিস্ট্রি, সেটাও কিন্তু একটা বড় মানে সেটব্যাকের কারণ হতে পারে অনেকেই মনে করছে। কারণ বহু ক্ষেত্রে অনেকেই বলছেন যে শেষ পর্যন্ত যখন ভোটের রেজাল্টে জয়ী এবং পরাজিতর ঘোষণা হবে, সেখানে এলজেপি কিংমেকারের ভূমিকাও নিতে পারেন। কি হবে তার জন্য আরেকটু আমাদের অপেক্ষা করতে হবে।